নমস্কার প্রিয় দর্শক, আজ আর একটা নতুন পর্ব এবং আজ যেখানে এসেছি এটা হচ্ছে মসলন্দপুর বনগা শাখা, মানে বনগা লাইন, মসলন্দপুর চাত্রা, একটি রামকৃষ্ণ মিশন। আজ এখানে জগদ্ধাত্রী আরাধনা চলছে। আজকে আপনাদের এই আশ্রম চত্বরও পরিদর্শন করাবো এবং এখানকার জগদ্ধাত্রী আরাধনা যে হচ্ছে তারও কিছু নিদর্শন বা দর্শন আপনারা করতে পারবেন। এবং আমি দাঁড়িয়ে রয়েছি মূল গর্ভগৃহের সামনে, যেখানে ভেতরে রয়েছে রামকৃষ্ণ, পরমহংস রামকৃষ্ণদেব এবং মাতা শারদা মা, আর তার একদম কাছের শিষ্য স্বামী বিবেকানন্দ। তো এখানে কিভাবে আসবেন, পৌঁছাবেন কিভাবে, সব বলবো। যারা নতুন দেখছেন, আমার নাম অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। চ্যানেলের থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। যারা দেখছেন বা নতুন, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন বৃদ্ধাশ্রম, মঠ মন্দির, নতুন নতুন স্থানগুলি আপনাদের আমার ব্লগের মাধ্যমে পরিদর্শন করাই। এখানে আসবেন শিয়ালদা থেকে মচনন্দপুর, মানে বনগা লোকাল ধরবেন। শিয়ালদা থেকে 10 টাকা ভাড়া নেবে জনপ্রতি। মচলন্দপুর আসবেন, আসতে আপনাদের 1.5 ঘন্টার মধ্যে সময় চলে আসতে পারবেন। আর হাবড়ার পর হচ্ছে সংহতি, তারপর হচ্ছে মচলন্দপুর। মচলন্দপুর নামবেন, 2 নম্বরে নামাবে শিয়ালদা থেকে আসলে। তাহলে 1 নম্বরে চলে এসে বাইরে বাস রাস্তায় আসবেন, টোটো ধরবেন, 10 টাকার বিনিময়ে চলে আসবেন। নামবেন রামকৃষ্ণ মিশন ডাক্তারখানা মোড়, 10 টাকা জনপ্রতি ভাড়া নেবে টোটোয় আসলে। তা ভিডিওটি আপনাদের দেখাতে থাকি, আপনারা দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার। ট্রেনে আস্তে আস্তে প্রাকৃতিক সৌন্দর্য একটু 2 চোখ ভরে দেখে নিলাম, আর আপনাদেরও একটু দেখার সুযোগ করে দিলাম। এইভাবে মচলন্দপুর স্টেশন চলে এলাম। এখান থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে আমি নেমেছি। 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বাইরে যেতে হবে। বাইরে টোটো ধরলেই আপনাকে একা সঙ্গে সঙ্গে নিয়ে যাবে 10 টাকা ভাড়া দিয়ে। ডাক্তারখানা মোড় হচ্ছে এই যে, এটাই হলো ডাক্তারখানার মোড় এবং রামকৃষ্ণ আশ্রমের এই হচ্ছে তোরণ। তাহলে চলুন আমরা এখান দিয়ে সোজা ঢুকে যাই এবং সামনেই ঢাকের আওয়াজ, মা জগদ্ধাত্রী মাকে আরাধনারত এখন। ভেতরে গিয়ে আপনাদের সব দেখাচ্ছি। এই দেখুন, সামনে দিয়ে সোজা এগিয়ে এলাম। এগিয়ে আসতে এই হচ্ছে আশ্রমের তোরণ এবং গেট, প্রবেশদ্বার। চাত্রা রামকৃষ্ণ মিশন ও বিবেকানন্দ সেবাশ্রম। এই হচ্ছে আশ্রমের মন্দির এবং এখানে বিভিন্ন অঙ্কন শিক্ষার ক্লাস, আবৃত্তি শিক্ষার ক্লাস, নৃত্য শিক্ষার ক্লাস, যোগ ও ধ্যান শিবির, ব্রতচারী তাইকোন্ডা ব্রতচারী প্রশিক্ষণ এরকম হয়ে থাকে। এটা নিবেদিতা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, চাত্রা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম।
দেখছেন আশ্রমের গর্ভগৃহের সামনে মন্দির, আর ওই পাশে হচ্ছে জগদ্ধাত্রী মায়ের আরাধনা চলছে। আর এই আশ্রমের বাইরের চত্বরটা একটু দেখুন, খুব সুন্দর একটা আম গাছে ভরা আর প্রাকৃতিক শোভা। এখানে কিন্তু শীতকালে আসলে যদি একদিন এসে থেকে যান বা 2-3 দিনের জন্য একটা প্রোগ্রাম করেন, এখানে থাকার ব্যবস্থা আছে। সেই পরিকল্পনা নিয়ে যদি আসেন তাহলে আমার মনে হয় খুব ভালো লাগবে এই স্থান আপনাদের কাছে। একটা শান্ত নীরব স্থান এবং মায়ের এবং পরমহংসদেবের একটা আরাধ্য স্থান, সুন্দর গাছে ভরা একটা প্রাকৃতিক পরিবেশ। আমার মনে হয় আপনাদের যদি এখানে মনস্থির করেন এখানে আসার, তাহলে খুব ভালো হবে। এই হচ্ছে নিচের তলা থেকে আমরা উপর তলায় যাচ্ছি। এখানকার যে অতিথি নিবাসের কক্ষগুলি রয়েছে এগুলো একটু ঘুরে আপনাদের দেখিয়ে দেব। এই হচ্ছে অতিথি নিবাসের জন্য থাকার একটু কয়েকদিনের জন্য ব্যবস্থা। টেবিল, ওখানে বেড, একটি আলমারিও থাকছে, একটা র্যাক পাচ্ছেন,
খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশের মধ্যে আপনারা যদি পারেন কাটাতে পারেন। সামনেই বেরিয়েই আপনারা টয়লেট পেয়ে যাবেন, সামনে বেসিন আছে আর এদিকে কমোড এগুলো রয়েছে। দেখুন এই পাশে বেরিয়েও আর একটা টয়লেট আপনারা পাবেন। ওই পাশে কমোড পাচ্ছেন আর এখানটা আপনারা ইউজ করতে পারবেন। এখন বেসিন থাকছে, ট্যাপ থাকছে। তো এরকম একটা কক্ষ পাচ্ছেন, খুব সুন্দর একটি পূজা পাঠের জন্য এই কক্ষটি ব্যবস্থা করা আছে। সুন্দর একটি অনুষ্ঠান কক্ষ, এটা বিশাল হলঘর। আর এই সিঁড়ি দিয়ে আমি একটু ছাদে যাব, ছাদ থেকে আপনাদের একটু দেখাবো চারিদিকের পরিবেশটা। কিন্তু আজকে বিশেষ পূজার আয়োজন, তাই এখানে একটু রান্না বান্নার আয়োজন চলছে। এখানে সবজি কোটা হচ্ছে আর এখানে আলুর দম তৈরি হয়েছে। নমস্কার শ্রীযুক্ত বিপ্লব দত্ত মহাশয়কে আমার চ্যানেলের তরফ থেকে এবং দর্শকদের তরফ থেকে। আমরা পেয়েছি এই আশ্রমের কমিটির যে সেক্রেটারি, ওনার মুখ থেকে একটু শুনবো এই আশ্রমের একটু ইতিহাস। তা একটু বলুন যে এখানকার এই যে আশ্রমের ভিত্তিপ্রস্তর বা প্রতিষ্ঠাতা হলো, তার একটু সংক্ষিপ্ত কাহিনী। আমাদের 2007 সালে জুন মাসে শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ, যিনি এখন বর্তমানে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সহ সংঘাধ্যক্ষ, উনি এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তারপর 2013 সালে 24শে মে বুদ্ধ পূর্ণিমার পুণ্য লগ্নে এই মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন হয়। দ্বারোদ্ঘাটন করেছিলেন শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। উনি এখন বর্তমানে সহ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং মিশনের। আচ্ছা, তাহলে 2013 থেকে আপনাদের এই রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের বিভিন্ন কর্মকাণ্ড চলে আসছে। না, আমাদের এই আশ্রমটা একদম ধীরে ধীরে তৈরি হয়েছিল। 2003 সালে আমরা ছোট্ট করে শুরু করেছিলাম। আচ্ছা, 2003 সাল থেকে আমরা ধীরে ধীরে একটু একটু করে এগোচ্ছিলাম। এগোতে এগোতে 2007 সালে আমরা এই জমিটি পাই। জমি একজন ঠাকুরকে অর্ঘ্য দিয়েছিলেন, তিনি এখানে আমাদের মন্দির প্রতিষ্ঠা হয় এবং মন্দির ছাড়াও এখানে বিভিন্ন সমাজসেবামূলক কাজের বিভিন্ন কাজ হয়ে থাকে। নানান রকমের সমাজসেবামূলক কাজ হয়। দুই ভাগে মঠ কেন্দ্রিক এবং মিশন কেন্দ্রিক কাজ হয়ে থাকে। মঠ কেন্দ্রিক যে সমস্ত কাজগুলো হয়
সেগুলো হচ্ছে স্বামীজির পুজো, ঠাকুরের পুজো, মায়ের জন্মতিথি, সমস্ত তিথি, এছাড়াও ভক্ত সম্মেলন, আর বিভিন্ন সময় বিভিন্ন রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন মহারাজরা আসেন, বক্তব্য রাখেন, ভক্তরা আসেন। এছাড়াও জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে এরকম নানান রকমের পুজো পাঠ হয়েই থাকে। প্রায় সারা বছর ধরেই নানান রকমের পুজো উৎসব চলতে থাকে। এছাড়া মিশনের কেন্দ্রিক যেগুলো সেবা কাজ, আমরা এই আশ্রম থেকে প্রায় সারা বছর ধরে নানান রকমের সেবা কাজ করে থাকি। দূর দূরান্তে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কম্বল, শীতের সময় পুজোর আগে শাড়ি, তারপর বন্যার সময় রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় আমরা বন্যার্তদের আর্তদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি। এছাড়াও মানুষের মধ্যে বিভিন্ন দুর্যোগে বা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের পাশে সেবা করার সুযোগ পেয়ে থাকি, মানুষের সেবা করার চেষ্টা করে থাকি। আচ্ছা, এখানে অতিথি নিবাসের কিছু ব্যবস্থা আছে? এখানে অতিথি নিবাসের ব্যবস্থা আছে, এখানে ঘর আছে, তবে 2-3 দিনের বেশি থাকার ব্যবস্থা নেই। তবে বেশ কয়েকদিন আগের থেকে, অন্তত 1 মাস আগের থেকে তাদেরকে বলে বুকিং করে আসতে হয়। তারা আসেন এবং 2-1 দিন, এটা আমরা ধরি নির্জন বাস হিসাবে। নির্জন বাসে তারা আসবেন, নিরিবিলি শান্ত পরিবেশ, জপ ধ্যান করার জন্য খুব আদর্শ। তবে ঘোরার জন্য নয়, জপ ধ্যানের জন্য একটি আদর্শ জায়গা। এখানে যারা জপ ধ্যান করতে চান, নিরিবিলি ঠাকুরের কাছে একটু সময় কাটাতে চান, পরিবারের সংসারের জ্বালা যন্ত্রণা থেকে বেরিয়ে এসে 2-1 দিন কাটাবার জন্য একটা সুন্দর স্থান বলে আমরা মনে করি। আচ্ছা, এখানে কোনো অতিথি নিবাসের যে কিছু ধার্য করা হয়েছে মূল্য? পার হেড পার ডে 400 টাকা করে ধার্য করা হয়েছে। ঠিক আছে। আর তো এমনি সারা বছর ধরেই কোনো না কোনো ক্রিয়াকর্ম তো চলতেই থাকে আশ্রমের? চলতেই থাকে, সারা বছর ধরেই আমাদের ক্রিয়াকর্ম চলে, হয় সেবা কাজ, না হলে পুজো পাঠ, এই সমস্ত সারা বছর ধরেই আমাদের আশ্রমে চলতেই থাকে। আচ্ছা, চলুক, আগামী দিনে আরো উন্নতি সাধন হোক। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যেমন দেখতে পাচ্ছেন রঙ্গনাথানন্দ পুস্তক বিপণী। এখানে বিভিন্ন ধরনের বই আপনারা সংগ্রহ করতে পারবেন। একটা বুক স্টল, ধর্মীয় গ্রন্থগুলি এখানে সাজানো রয়েছে শোকেসে। এবং যদি কোনো দান দিতে যান সেটাও এখান থেকে করতে পারেন, অফিস এটা, এবং রসিদ সংগ্রহ করে নেবেন।
এটি হচ্ছে রানী রাসমণি ভবন, আর সামনে দেখছেন অন্নপূর্ণা কক্ষ ও যোগানন্দ কক্ষ। অন্নপূর্ণা কক্ষে নিত্যদিন যে ভোজন হয় তার ব্যবস্থা এই কক্ষটি। সামনে দেখছেন বেঞ্চ পাতা রয়েছে, এখানে ভোজন সারে। আর আজকে অবশ্য ঠাকুরের ভোগ এখানে রন্ধন হচ্ছে। আর যোগানন্দ কক্ষটি এমনি অন্য কাজে ব্যবহার হয়, আজকে পূজার জন্য কাজকর্ম চলছে। আর এমনি এখানকার যে রন্ধন কক্ষটি রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এ হচ্ছে রন্ধন কক্ষ, আর এই রন্ধন কক্ষের সামনেই হচ্ছে এই অন্নপূর্ণা কক্ষ। আপনারা শুনছেন শ্রীমৎ স্বামী বিমুক্তাত্মানন্দজি মহারাজের ভাগবত পাঠ। তখন তো এইসব বিজ্ঞাপনের যুগ, ইউটিউব বা এইসব ছিল না, লোকে জানবে কি করে? লোকে জানানোর উপায় তিনি ভাবছেন। তারপর তার মনে হলো যে তার যে নিজের ছেলে ভগবান বেদব্যাস, তার নিজের ছেলে, তার একটা নাম আছে। কিছু বললেন সে ছেলে, তার নাম হচ্ছে আপনি পুরো নাম্বার পেয়ে গেলেন। তিনি হচ্ছেন ভগবান বেদব্যাসের ছেলে। তিনি আজন্ম সিদ্ধ। সাধন ভজন করে সিদ্ধি লাভ করতে হয়েছে এমন নয়, তিনি আজন্ম সিদ্ধ, নিত্য সিদ্ধ। আর তিনি জ্ঞানী নন। তাহলে কি আমরা পদ্মাবতী ভাই ঠাকুর বলছেন তিনি জ্ঞানের ঘনীভূত মূর্তি। যার জ্ঞান হয়েছে তাকে বলা হয় জ্ঞানী। আর এই জ্ঞানের ঘনীভূত মূর্তি, মানে এই যে মাইক্রোফোনটা, এটা লোহা দিয়ে তৈরি।